ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ক্ষুদ্র চ্যানেলে সকলকে স্বাগত। আমি এই ক্ষুদ্র চ্যানেলে আগে অনেক ভিডিও আপলোড করেছি, যেটি মূলত এডুকেশন রিলেটেড ভিডিও, স্পেশালি ব্যাকরণ, বাংলা ব্যাকরণের উপর ভিডিও আপলোড করছি। আরও অনেক বিষয়ের ভিডিও আমি আপলোড করব। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, এবং আমি সাবস্ক্রাইব করে নিলে আমি সবথেকে উপকৃত হবো এবং আমার ইন্সপিরেশন অনেক বাড়বে। আমি আজকে বাচ্য সম্পর্কে আলোচনা করব। বাচ্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যারা বাংলা নিয়ে পড়াশোনা করতে চাইছো, তারা বাচ্য সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। তার আগে আমি অনেক ভিডিও বাক্য পরিবর্তন, সমাস, সন্ধি এই নিয়ে আলোচনা করছি। আমার চ্যানেলে ঢুকলে সকলেই তোমরা ভিডিও সম্পর্কে ভিডিওগুলি তোমরা দেখতে পাবে বা ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আজকে আমি বাচ্য সম্পর্কে আলোচনা করব। বাচ্য হচ্ছে বাক্যের প্রকাশভঙ্গি। এই পুলিশ চোরটিকে ধরল। 2 নম্বর হচ্ছে পুলিশ দ্বারা বা পুলিশ কর্তৃক চোরটিকে ধৃত হলো। 3 নম্বর হচ্ছে পুলিশের চোরটি ধরা হলো। দেখো, তিনটে বাক্যের অর্থ কিন্তু এক, কিন্তু প্রকাশভঙ্গি আলাদা, বাচনভঙ্গি আলাদা। এই প্রকাশভঙ্গি আলাদাটাকেই বলা হচ্ছে, এই যে প্রকাশভঙ্গি ডিফারেন্স বা চেঞ্জ হয়েছে, এই প্রকাশভঙ্গিটাকে বলা হচ্ছে বাচ্য। ঠিক আছে? অর্থাৎ বাচ্য সম্পর্কে জানতে গেলে তোমাকে অবশ্যই বাচ্যের শ্রেণী বিভাগ, বাচ্যকে আমরা প্রথমত 3টি শ্রেণীতে ভাগ করে আলোচনা করেছি। প্রথমত হচ্ছে কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য। আরেকটি আছে কর্ম কর্তৃবাচ্য। আমি এইগুলো নিয়ে আলোচনা করব। এবার আমি আলোচনায় আসছি। ফ্রেন্ডস, বাচ্য ও তার শ্রেণীবিভাগ খুব ছোট্ট করে আলোচনা করে দিচ্ছি। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা নোট করে রাখতে পারো। বাচ্য তার শ্রেণীবিভাগ আলোচনা করার আগে আমি ছোট্ট করে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। দেখো, 3টি এখানে বাক্য আছে। প্রথম বাক্যে দেখো, প্রথম বাক্যটি পুলিশ চোরটিকে ধরল। দ্বিতীয় বাক্যটি হচ্ছে পুলিশের দ্বারা চোরটি ধৃত হলো। তৃতীয় বাক্যটি হচ্ছে পুলিশের চোর ধরা হলো। দেখো, এই 3টি বাক্যের অর্থ কিন্তু এক, এর প্রকাশভঙ্গি আলাদা। এই প্রকাশভঙ্গি আলাদা, এই বাক্যের এই প্রকাশভঙ্গি কি বলা হচ্ছে এখানে? বাচ্য। এই আলাদা প্রকাশভঙ্গি কি বলা হচ্ছে এখানে? বাচ্য। ঠিক আছে? এরপর বাচ্যের সংজ্ঞায় চলে যাব। দেখো, বাক্যের সংজ্ঞাটা খুব একটু ভালোভাবে বুঝে নিও, তাহলে তোমাদের অসুবিধা হবে না। বাচ্যের সংজ্ঞা দিতে গিয়ে আমি এখানে লিখেছি, বাচ্য হলো বাক্যের বাচনভঙ্গির রূপভেদ, কর্মভাব ও ক্রিয়াভাবের প্রাধান্য বোঝাতে ক্রিয়ার যে বিভিন্ন রূপ হয় তাকে বাচ্য বলা হয়। ঠিক আছে? অর্থাৎ বাচ্য হলো, ইংরেজিতে আমরা যে ভয়েস করেছিলাম, ভয়েস সম্পর্কে যে আইডিয়া নিয়েছিলাম, বাংলায় তাকে বলা হচ্ছে বাচ্য। এরপর আমরা চলে যাব বাচ্যের শ্রেণীবিভাগ। দেখো বন্ধুরা, বাচ্যকে আমরা 3টি ভাগে ভাগ করতাম। প্রথমত একটি হচ্ছে কর্মবাচ্য, একটি হচ্ছে কর্তৃবাচ্য, দ্বিতীয়টি হচ্ছে কর্মবাচ্য, তৃতীয়টি হচ্ছে ভাববাচ্য। কিন্তু বর্তমানে আরেকটি বাচ্য আমাদের এখানে যোগ হয়ে গেছে, সেটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। ঠিক আছে? এই 4টে জিনিস তোমরা মাথায় রেখে দাও। এরপর আমরা এই 4টে জিনিস ছোট্ট করে বা ইজি করে কীভাবে বোঝানো যায় আমি সেটা চেষ্টা করছি। প্রথমে চলে যাব আমরা কর্তৃবাচ্য। ঠিক আছে? কর্তৃবাচ্য কাকে বলে? বাক্যের কর্তাভাবের প্রাধান্য বোঝাতে ক্রিয়াপদের যে রূপ হয় তাকেই বলা হচ্ছে কর্তৃবাচ্য। মাথায় রেখে দিও, এটা বাচ্য হচ্ছে ক্রিয়াপদের রূপভেদ। ঠিক আছে? ক্রিয়াপদের রূপটা চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে কর্তৃবাচ্য হচ্ছে বাক্যের কর্তাভাব, মানে যে বাক্যে কর্তাই প্রধান, সেই বাক্যকেই বলা হচ্ছে এখানে কর্তৃবাচ্য। দেখো, এখানে যে উদাহরণটি দেওয়া আছে, খুব সুন্দর উদাহরণ দেওয়া আছে। দেখো, শর্মিষ্ঠা বই পড়ছে। তাহলে শর্মিষ্ঠা হচ্ছে এখানে কর্তা। ঠিক আছে? আর ক্রিয়াপদ কি হচ্ছে? পড়ছে। তাহলে শর্মিষ্ঠাই ক্রিয়াপদকে এখানে নিয়ন্ত্রণ করছে, তাই এটা কর্তৃবাচ্য। তারপরে আরও এক্সাম্পল আছে। দেখো, 1 নম্বর শর্মিষ্ঠা বই পড়ছে, 2 নম্বর হচ্ছে তুমি বই পড়ছো, 3 নম্বর হচ্ছে আমি বই পড়ছি, 6 নম্বর হচ্ছে আমি বইটি পড়ছিলাম। ক্রিয়াপদের চেঞ্জ, এই ক্রিয়াপদের চেঞ্জটাকেই বলা হচ্ছে বাচ্য। ঠিক আছে? এরপর আমরা চলে যাব কর্তৃবাচ্যের গঠন। খুব মাথায় রেখে দিও, কর্তৃবাচ্যের গঠন খুব ইজি করে লেখা আছে। দেখো,
কর্তৃবাচ্য গঠনের সাধারণ বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বর কী আছে, এই বাক্যে কর্তাই প্রধান। আমি বলেছি যে এই বাক্যে বা কর্তাই প্রধান থাকবে, ঠিক আছে। ক্রিয়া তার অনুগামী এবং বাচ্যের কর্তাটি উদ্দেশ্য অংশে বসে, অর্থাৎ বাক্যে কর্তাই প্রধান হয়ে উঠবে। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি আছে দেখো, কর্তৃবাচ্যে বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে কর্তার সক্রিয় সম্বন্ধ থাকে। 3 নম্বর হচ্ছে কর্তৃবাচ্যে কর্তাটিতে সাধারণত শূন্য বিভক্তি যুক্ত হয়, তবে কখনো কখনো কর্তার সঙ্গে এ বা তে বিভক্তি যুক্ত হয়। এগুলো তোমরা নোট করে নিও। 4 নম্বর হচ্ছে কর্তৃবাচ্যে কর্তার পুরুষ ও ক্রিয়ার কাল অনুযায়ী ক্রিয়াপদের রূপের পরিবর্তন ঘটে। এগুলো নোট করে নিও। মেন ব্যাপার হচ্ছে বাক্যের মধ্যে কর্তাই যদি প্রধান হয়ে ওঠে তাহলে সেই বাক্যকে বলা হচ্ছে কর্তৃবাচ্য। এবার চলে যাও বন্ধুরা কর্মবাচ্য। বাচ্য কাকে বলে? বাক্যের কর্মভাব, অর্থাৎ একটি বাক্যের কর্মপদ জানো, কর্ম কোনটা, সেই কর্মের ভাব প্রকাশ করতে গিয়ে, কর্মকেই প্রধান করতে গিয়ে ক্রিয়াপদের যে রূপ চেঞ্জ করা হয় তাকেই বলা হচ্ছে কর্মবাচ্য, ঠিক আছে। তাহলে বাক্যের মধ্যে যে কর্ম থাকবে সেই কর্মকেই যদি প্রধান হিসেবে প্রতীয়মান হয় বাক্যে, তাহলেই বলা হচ্ছে তাকে কর্মবাচ্য, ঠিক আছে। তাই কর্মবাচ্য যেমন শর্মিষ্ঠা কর্তৃক বই পড়া হচ্ছে, শর্মিষ্ঠা কর্তৃক বই পড়া, দেখো শর্মিষ্ঠাকে এখানে কিন্তু কর্তা, একে কিন্তু মেন করা হচ্ছে না, এখানে এর কর্ম কোনটা? বই। দেখো বই হচ্ছে এখানে কর্ম, কিন্তু বই পড়া হচ্ছে, বই কি এখানে প্রধান বা নিয়ন্ত্রণ শক্তি হিসেবে বলা হচ্ছে। বইটি ক্রিয়াপদকে সম্পাদন করছে বা নিয়ন্ত্রণ করছে, তাই এটা কর্মবাচ্য। কর্মবাচ্য সবসময় কর্তৃক দ্বারা, এটা প্রথম থেকেই আমরা জেনে আসছি, কর্তৃক দ্বারা ম্যাক্সিমাম বাক্যে এটা যোগ হয়ে থাকে। দ্বিতীয় যে উদাহরণটি আছে দেখো, মায়ের দ্বারা রামকে ভাত দেয়া হচ্ছে, তাহলে ভাত হচ্ছে এখানে কর্ম, তাহলে ভাত দেয়া হচ্ছে, ভাতই এখানে ক্রিয়া ভাতকে লক্ষ্য করে ক্রিয়ার রূপটা চেঞ্জ করা হয়েছে, তাই এটা কর্মবাচ্য। কর্মবাচ্য করতে গেলে তার বৈশিষ্ট্য অবশ্যই জানতে হবে। কর্মবাচ্যের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্যটি আছে 1 নম্বর, কর্মবাচ্যের কর্তার সঙ্গে সম্বন্ধ পদের বিভক্তি র এর থাকে এবং অনুসর্গ দেখো বললাম দ্বারা দিয়ে কর্তৃক যুক্ত হয়। দ্বিতীয় নম্বরটি আছে দেখো, অকর্মক ক্রিয়ার কর্মবাচ্য হয় না। কর্মবাচ্য হতে গেলে বাক্যের ক্রিয়াপদটি অবশ্যই সকর্মক বা দ্বিকর্মক হতে হবে। এই হচ্ছে কর্মবাচ্য। তাহলে কর্মবাচ্য আমাদের সাধারণ বা মেন যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাক্যের মধ্যে কর্মপদটাই মেন এবং কর্মপদকে লক্ষ্য রেখে ক্রিয়াপদ সম্পাদন বা রূপ চেঞ্জ হয়, ঠিক আছে। এরপর আমরা চলে যাব ভাববাচ্য। ভাববাচ্য বন্ধুরা মাথায় রাখবে, আমরা কি বলেছিলাম, কর্তৃবাচ্যে কর্তাই হচ্ছে মেন, কর্তাকে লক্ষ্য রেখে ক্রিয়াপদ চেঞ্জ হচ্ছে, এবং কর্মবাচ্যে কি বলেছিলাম, কর্মপদ, যে কর্মপদ থাকে বাক্যের মধ্যে সেই কর্মপদই মেন, কর্মপদকে লক্ষ্য রেখে বাক্যর ক্রিয়া চেঞ্জ হচ্ছে। এরপর আমি চলে যাব ভাববাচ্যে। ভাববাচ্য কাকে বলে? দেখো বাক্যের ক্রিয়াভাবের প্রাধান্য বোঝাতে ক্রিয়াপদের যে রূপ হয় তাকেই বলা হচ্ছে ভাববাচ্য। তাহলে এই বাক্যে ক্রিয়াপদই হচ্ছে মেন, ক্রিয়াপদকে মেন করার জন্য ক্রিয়াপদের যে ভাব বা রূপ চেঞ্জ হচ্ছে তাকেই বলা হচ্ছে ভাববাচ্য, ঠিক আছে। তাহলে উদাহরণ কি আছে এখানে বন্ধুরা দেখুন, আপনার কোথায় যাওয়া হচ্ছে, আপনার কোথায় যাওয়া হচ্ছে, যাওয়া ক্রিয়াপদটি প্রাধান্য বোঝানো হয়েছে বলে এখানে হচ্ছে ক্রিয়ার কর্তার স্থান দখল করেছে। দেখো আপনার কোথায় যাওয়া, যাওয়া একটা ক্রিয়াপদ এবং হচ্ছে একটা ক্রিয়াপদ, ঠিক আছে, ঠিক আছে। এখানে যাওয়া যে ক্রিয়াপদটি আছে এই পদটিকে প্রাধান্য করতে হচ্ছে পদটি, ক্রিয়াপদটি কর্তা হিসাবে এখানে স্থান পেয়েছে, তাই মূল কর্তা আপনি সম্বন্ধ পদে যুক্ত হয়েছে। দেখো আপনি কিন্তু এখানে আপনার কথায়, যেখানে কর্তা হচ্ছে কি আপনি বা আপনার, এখানে আপনি কিন্তু গৌণ হয়ে যাচ্ছে, এর সাথে সম্বন্ধ পদ যুক্ত হয়ে একে প্রধান করছে না, গৌণ করেছে, এখানে ক্রিয়াপদই হচ্ছে প্রধান বা প্রতীয়মান বা চালিকা শক্তি হয়ে উঠেছে। দেখো ভাববাচ্যে মেন জিনিস হচ্ছে ক্রিয়াপদকে লক্ষ্য রেখে ক্রিয়াপদের চেঞ্জ। দেখো প্রথম যে বৈশিষ্ট্যটি আছে, ভাববাচ্যের ক্রিয়াপদটি কর্তা থাকে না বা কর্তাকে নির্ণয় করা যায় না,
তাই ক্রিয়াটি অকর্তৃক। তাহলে নম্বরটি হচ্ছে ভাববাচ্যের ক্রিয়া সাধারণত যৌগিক ক্রিয়া হয় ও শেষ পদটি অর্থাৎ সমাপিকা ক্রিয়া অংশটি সাধারণত হ বা যা বা চল বা পা ধাতুর হয়, যেমন যাওয়া হলো। ঠিক আছে। 3 নম্বর আছে ভাববাচ্যে অধিকাংশ ক্ষেত্রেই কর্মহীন। ভাববাচ্য অর্থাৎ কর্মপদটি থাকবে না। ভাববাচ্যে যদিও কর্ম থাকে তবে তা ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে। যেমন এখানে দেখো, তোমার গান গাওয়া হলো, তাহলে কি গাওয়া হলো? গান। তাহলে গানের সাথে ক্রিয়াপদের এই যুক্ত আছে। এটা যদিও কর্ম থাকে তাহলে ক্রিয়াপদের সাথে যুক্ত থাকবে। ঠিক আছে। এবার শেষ যে বৈশিষ্ট্য আছে, ভাববাচ্যে যদি কর্ম ও ক্রিয়া পৃথকভাবে থাকে তবে নিশ্চিতভাবে তার কর্তা উজ্জ্ব থাকবে। যদি কর্ম এবং ক্রিয়া যদি থাকে তাহলে কর্তা উজ্জ্ব থাকবে। এবার তোমাকে মারা হবে। ঠিক আছে, এই হচ্ছে উদাহরণ। এরপর লাস্ট যেটা আছে কর্মকর্তৃবাচ্য, এটা একটু মন দিয়ে তোমরা দেখে নিও, তাহলে সুবিধা হবে। কর্মকর্তৃবাচ্য যে বাক্যে কর্তা উল্লেখ না থাকলেও কর্মই কর্তৃপদ অধিকার করে আছে বলে মনে হয় তাকেই কর্মকর্তৃবাচ্য বলে। অর্থাৎ যে বাক্যে কর্তার উল্লেখ থাকে না কিন্তু কর্মই কর্তৃপদ অধিকার করে আছে, অর্থাৎ বাক্যের মধ্যে যে কর্মপদ থাকে তিনি কর্তৃপদের দায়িত্ব বা বৈশিষ্ট্য পালন করছে, তাকেই বলা হচ্ছে এখানে কর্মকর্তৃবাচ্য। যেমন ভাত খাওয়া হয়েছে, দেখো এখানে কর্তৃ নেই, ভাতই এখানে মেন চালিকা শক্তি, কর্মকর্তৃবাচ্য। তাহলে ঠিক আছে, এই রকম আরও অনেক উদাহরণ আছে, তোমরা দেখে নাও। যেমন দিন দিন কেটে যায়, সভা ভেঙে গেছে, মেলা বসেছে, ট্রেন চলছে। তাহলে ট্রেন চলছে, এখানে ট্রেন হচ্ছে কর্ম, এই কর্মই হচ্ছে কর্তৃর বৈশিষ্ট্য বা চালিকা শক্তি কাজ করছে, তাই একে বলা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্যের বৈশিষ্ট্য কী আছে বন্ধুরা দেখে নাও। এখানে 1 নম্বর আছে এই বাচ্যে ক্রিয়াপদ অবশ্যই সকর্মক হবে। ঠিক আছে, ক্রিয়াপদটা অবশ্যই সকর্মক হবে। 2 নম্বর হচ্ছে এই বাচ্যের ক্রিয়ার রূপ সবসময় কর্তৃবাচ্যের প্রথম পুরুষ হয়। 3 নম্বর কি আছে, এই বাচ্যে কর্তৃপদ অনুপস্থিত থাকে। তাহলে এই বাচ্যে কর্তৃপদ বা কর্তৃপদটি থাকবে না। এই হচ্ছে মেন ব্যাপার। 4টি বাচ্যের বৈশিষ্ট্য এবং সংজ্ঞা ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। মেন জিনিসগুলো তোমাদের আশা করি মাথায় ঢুকে গেছে। আমি আরেকবার ছোট্ট করে বলে দিচ্ছি। কর্তৃবাচ্য হচ্ছে বাক্যের কর্তাই হচ্ছে মেন। কর্মবাচ্য হচ্ছে বাক্যের কর্মই হচ্ছে মেন, কর্মই ক্রিয়া সম্পাদন করছে বা কর্মকে লক্ষ্য করে ক্রিয়া রূপ চেঞ্জ হচ্ছে। 4 নম্বর হচ্ছে ভাববাচ্য। ভাববাচ্য হচ্ছে যে ক্রিয়াপদকে লক্ষ্য করে ক্রিয়ার রূপ চেঞ্জ হচ্ছে, মানে বাক্যের মধ্যে ক্রিয়াই হচ্ছে মেন ভূমিকা চালনা করছে। আর শেষে যেটা আছে কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্য যেটা আছে সেটি হলো যে বাক্যে কর্তার উল্লেখ থাকে না, কর্ম কর্তৃপদের অধিকার বলবৎ করে, তাকেই বলা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। এইরকম ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।